ইউনিক স্কুলে উৎপাদন ব্যবস্থাপনা বিপণন প্রথম পত্রের সুপার সাজেশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা প্রথম পত্রের 100টা ইম্পর্ট্যান্ট বহু নির্বাচনী নিয়ে আমরা কি করব, আলোচনা করব। এই 100টা এমসিকিউ পড়লে আশা করি তোমাদের 90% প্রিপারেশন হয়ে যাবে পরীক্ষার জন্য। চলো তাহলে দেরি না করে আজকের প্রথম এমসিকিউতে যাওয়া যাক। প্রথম এমসিকিউটা হচ্ছে আমাদের দ্রব্য ও সেবা তৈরির প্রক্রিয়াকে কী বলা হয়। অপশনে দেওয়া আছে ক হচ্ছে উৎপাদন, উপকরণ, উৎপাদনশীলতা নাকি ব্যবস্থাপনা। কোনটা হবে? দ্রব্য ও সেবা তৈরির প্রক্রিয়াকে মূলত বলা হয় কি? উৎপাদন। কি বলা হয়? উৎপাদন। তারপর এটার পরে বলা হচ্ছে উৎপাদন বাড়লে নিচের কোনটি বাড়ে, অর্থাৎ আমাদের এই যে অপশন যেগুলো আছে এখান থেকে কোনটা বাড়ে? কর্মসংস্থান বাড়ে, বাজার বাড়ে, ভোগ বাড়ে নাকি মূল্য বাড়ে। অর্থাৎ উৎপাদন বাড়লে নিচের কোনটি বাড়ে। অর্থাৎ আমরা জানি যে মূলত উৎপাদন কিন্তু একজনের পক্ষে সম্ভব নয়। উৎপাদন করতে গেলে কিন্তু অনেকগুলো জনশক্তির বা মানব সম্পদের কি হয়, প্রয়োজন হয়। তো এই ক্ষেত্রে অনেকগুলো কি হয়, আমাদের কর্মীর প্রয়োজন হয়। তো তাহলে দেখা যায় আমি যদি আমাদের প্রতিষ্ঠানে যদি অনেকগুলো কর্মীর প্রয়োজন হয়, তখন আমার কর্মসংস্থানটা কি হয়ে যাবে, বেড়ে যাবে। তাহলে আমাদের অপশনের সঠিক আনসার হচ্ছে কি উৎপাদন বাড়লে কর্মসংস্থান বাড়ে। বুঝতে পারছি না? এটার পরে 3 নম্বরে বলা হচ্ছে পণ্য কর্তৃক মানুষের অভাব মেটানোর ক্ষমতাকে কি বলে। পণ্য কর্তৃক মানুষের অভাব মেটানোর ক্ষমতাকে মূলত কি বলা হয়? উপযোগ, উৎপাদন, যোগান নাকি ভোগ। এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে কি উপযোগ বা ইউটিলিটি। উপযোগের ইংরেজি ফর্ম হচ্ছে কি ইউটিলিটি। ঠিক আছে। এটার পরে 4 নাম্বারটা হচ্ছে উৎপাদন অর্থ কী। অর্থাৎ উৎপাদনের শব্দের আমরা মূলত আমাদের একটা ভুল শেখানো হয়। অনেকেই বলবে উৎপাদন অর্থ প্রোডাকশন বা প্রোডাকশন অর্থ উৎপাদন। এটা আসলে ভুল কথা, এটা আমাদেরকে ভুল শেখানো হয়। আমাদের মূলত এরকম বলতে হবে যে উৎপাদন শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে প্রোডাকশন এবং প্রোডাকশন শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে উৎপাদন। কিন্তু এই যে উৎপাদন আছে না, এই উৎপাদনের একটা মিনিং আছে, একটা অর্থ আছে। অর্থটা হচ্ছে কি দেখো তো, উপযোগ সৃষ্টি, কাঁচামাল সংগ্রহ, পণ্য ভোগ করা নাকি কারখানা স্থাপন করা। কোনটা হবে দেখি বলো তো তোমরা। উৎপাদন এর সঙ্গে আছে না একটা, কাঁচামালকে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তর করবে বা উপযোগ সৃষ্টি করবে পণ্যের, এটাকে কি বলা হয়? উৎপাদন বলা হয়। তাহলে আমি বলেই দিলাম তোমাদেরকে কি হতে পারে। উৎপাদন অর্থ হচ্ছে উপযোগ সৃষ্টি করা। কি করা? উপযোগ সৃষ্টি করা। অর্থাৎ উৎপাদনের ফলে কেন উপযোগ সৃষ্টি হচ্ছে আমি তোমাদেরকে একটু বুঝে বলি। দেখো, উৎপাদনের ফলে কিন্তু অনেকগুলো পণ্য কি করা হচ্ছে, বাজারের মধ্যে চাহিদাটা কি করা হচ্ছে, নিবারণ করা হচ্ছে। তো এই ক্ষেত্রে দেখা যায় উপযোগ মানে হচ্ছে মানুষের অভাব পূরণের ক্ষমতা। আমার এখন মূলত কি লাগতেছে, একটা সাপোজ এইখানে লেখার জন্য আমার একটা কলম লাগতেছে। তো এখন কলমটা হচ্ছে আমার থেকে নেই, তো এখন কলমটা আমার জন্য অভাব। তো এখন এটা উৎপাদন করলে তো আমি পাবো। তাহলে দেখো তো উৎপাদনের ফলে একটা উপযোগ সৃষ্টি হচ্ছে না, মানুষের অভাব পূরণ করার একটা পণ্য কি তৈরি হচ্ছে না। এই জন্য বলা হয় উৎপাদন অর্থ হচ্ছে কি উপযোগ সৃষ্টি। এটার পরে হচ্ছে ইনপুট শব্দের অর্থ কি। আমাদের মার্কেটিংয়ে 2টা শব্দ নিয়ে জানতে হয়, একটা হচ্ছে ইনপুট আর একটা আউটপুট। এই ইনপুট এবং আউটপুটের অর্থ আছে, একটা ইনপুট আর একটা হচ্ছে আউটপুট। ইনপুট মানে হচ্ছে কাঁচামাল, বা এটাকে যদি আর একটু বলা যায় ভালোভাবে উৎপাদনের উপকরণ বলে। কি বলে? উৎপাদনের উপকরণ। আর আউটপুট মানে হচ্ছে কি চূড়ান্ত উৎপাদন। তাহলে আমরা কি পাইলাম? ইনপুট মানে হচ্ছে কাঁচামাল বা উৎপাদনের উপকরণ বলা হয়, এলিমেন্টস, প্রোডাকশনের এলিমেন্টগুলো। আর আউটপুট মানে হচ্ছে কি ফাইনাল প্রোডাকশনটা, অর্থাৎ চূড়ান্ত উৎপাদন, যে পণ্যটা আমরা ফাইনালি পাই উৎপাদন করার পরে, এটাকে বলা হচ্ছে কি আউটপুট। তাহলে আমাদের আজকের প্রশ্নটা হচ্ছে ইনপুট শব্দের অর্থ হচ্ছে মূলত কি উৎপাদনের উপকরণ। উৎপাদনের কি উপকরণ? ক ক হচ্ছে কি আনসার। এটার পরে ক্রয় বিক্রয় কোন ধরনের উপযোগ সৃষ্টি করে। দেখো, সময়গত, সত্যগত, স্থানগত নাকি রূপগত। সময়গত হচ্ছে কীরকম, এক সময়ের উৎপাদিত পণ্য অন্য সময় পর্যন্ত কি করবে, সংরক্ষণ করবে এবং মানুষের অভাব পূরণ করবে। সত্যগত হচ্ছে কীরকম, অর্থাৎ পণ্যের মালিকানা বিনিময়ের মাধ্যমে, হস্তান্তরের মাধ্যমে কি করবে, সত্যগত উপযোগ সৃষ্টি হয়। স্থানগতটা হচ্ছে কীরকম, অর্থাৎ একটি এক স্থানের পণ্য অন্য স্থানে কি করবে, স্থানান্তরের মাধ্যমে মানুষের অভাব পূরণ করবে, এটাকে বলা হয় স্থানগত। রূপগত হচ্ছে পণ্যের এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরের মাধ্যমে মানুষের অভাব পূরণের ক্ষমতা। তা আজকে আমাদের বলছে ক্রয় বিক্রয়। তা আমাকে একটা কথা বলো, ক্রয় বিক্রয় মানে হচ্ছে কি বিনিময়, যে কথা ক্রয় বিক্রয় কি কথা না। অর্থাৎ ক্রয় বিক্রয়ের ফলে কি হয়, পণ্যের মালিকানা হস্তান্তর হয়।
তাহলে আমাদের এখানে কোনটা হতে পারে আজকে, অর্থাৎ পণ্যের মালিকানা হস্তান্তরের মাধ্যমে মানুষের অভাব পূরণের ক্ষমতাকে মূলত কি বলা হয়, সত্যগত উপযোগ বলা হয়। এই সত্যগত উপযোগের আরেকটা নাম হচ্ছে আমাদের মালিকানাগত উপযোগ। কি, মালিকানাগত উপযোগ। সত্যগত উপযোগের আরেকটা নাম কি, মালিকানাগত উপযোগ। অর্থাৎ আমাদের ক্রয় বিক্রয় বা পরীক্ষায় আসতে পারে, এটার বিপরীতে অল্টারনেটিভ কি আসতে পারে, বিনিময়, পণ্য বিনিময়, অথবা আসতে পারে ট্রেড। ট্রেড, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে একই কথা, অর্থাৎ ক্রয় বিক্রয়, বিনিময়, পণ্য বিনিময়, ট্রেড। অর্থাৎ এই 5টা উপাদান হচ্ছে সত্যগত উপযোগ সৃষ্টি করে। 5টা উপাদান হচ্ছে কি, সত্যগত বা মালিকানাগত উপযোগ সৃষ্টি করে। তারপর উকিলের পরামর্শ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে, রূপগত, সত্যগত, স্থানগত, সেবাগত। এই 3টা তো আমি আগে বলেছি। সেবাগতটা হচ্ছে কি, কোনো একটা কাজ বা সুবিধার মাধ্যমে মানুষের অভাব পূরণ করবে। কিন্তু সেবাগত উপযোগের তোমাদেরকে একটা সহজ প্রক্রিয়া বলি। এই যে উপাদান যেটা থাকবে এটা হচ্ছে অদৃশ্যমান বা অস্পর্শনীয়, এটা ছোঁয়া যায় না বা দেখা যায় না। তাহলে দেখো তো, উকিলে যে আমাকে পরামর্শ দিচ্ছে, উকিলে যে আমাকে কি দিচ্ছে, পরামর্শ দিচ্ছে, এটা কিন্তু কি করা যায় না, দেখা যায় না। অনুভব করা যায় কিন্তু কি করা যায় না, দেখা যায় না। তাহলে এটা কি, কোন ধরনের উপযোগ হবে, সেবাগত উপযোগ হবে। কোন ধরনের উপযোগ, সেবাগত উপযোগ। এটার পর হচ্ছে উৎপাদনশীলতা। কি উৎপাদনশীলতা, কি দেখো তো, উৎপাদন ক্ষমতা, উৎপাদনের দক্ষতা, উৎপাদনের মাত্রা নাকি উৎপাদনের প্রবণতা, কোনটা হবে। উৎপাদন এবং উৎপাদনশীলতা দুইটা কিন্তু ভিন্ন। এখানে তোমাদের অনেকের কনফিউশন লাগতে পারে, স্যার উৎপাদন এবং উৎপাদনশীলতা হচ্ছে ভিন্ন, দুইটা আলাদা টপিক। তো এখন বলতে পারো স্যার কি, কোনটা কি। উৎপাদন হচ্ছে পণ্যের কি করবে, কাঁচামাল থেকে পণ্যটাকে মানুষের ব্যবহার উপযোগী পণ্য তৈরি করবে। আর উৎপাদনশীলতা হচ্ছে কি, উৎপাদনশীলতা হচ্ছে একই পরিমাণ কাঁচামাল ব্যবহার করে পূর্বের চেয়ে বেশি পরিমাণে পণ্য উৎপাদন করার দক্ষতা। কি বলছি, একই পরিমাণ কাঁচামাল ব্যবহার করে পূর্বের চেয়ে বেশি পরিমাণে পণ্য উৎপাদন করার দক্ষতাকে উৎপাদনশীলতা বলে। এটা কীরকম হতে পারে দেখো, আগে সাধারণত মনে করো আমরা 20 একক কাঁচামাল দিয়ে, কয় একক, 20 একক কাঁচামাল দিয়ে আমরা কি করতাম, 30 একক কি করতাম, পণ্য তৈরি করতাম। এটা হচ্ছে চূড়ান্ত পণ্য, আর এটা হচ্ছে কাঁচামাল। বুঝতে পারছি। তাহলে আমরা কি 20 একক কাঁচামাল দিয়ে কি করতাম, 30 একক চূড়ান্ত পণ্য তৈরি করতাম আগে। এখন কি করি আমরা, একই পরিমাণ কাঁচামাল ব্যবহার করে, 20 একক কাঁচামাল ব্যবহার করে দেখা যাচ্ছে আমরা 35 একক পর্যন্ত কি করতে পারতেছি, চূড়ান্ত পণ্য তৈরি করতে পারতেছি। দেখো তো, আগে আমরা কি করতাম, 20 একক পণ্য দিয়ে কি করতাম, 30 একক পণ্য উৎপাদন করতে সক্ষম হতাম। এখন কি করতে পারি, একই পরিমাণ কাঁচামাল ব্যবহার করে আগের চেয়ে বেশি পরিমাণে পণ্য উৎপাদন করতে সক্ষম হচ্ছি। তো এটাকে বলা হচ্ছে কি, উৎপাদনশীলতা। তো এবার তোমরা আমাকে একটা কথা বলো, দেখো তো, আগে উৎপাদকে 30 একক করতো, এখন 35 একক করতেছে, তো এখন কি 5 একক বেশি করতেছে না। এটাকে বলা হয় দক্ষতা। এটাকে কি বলা হয়, দক্ষতা। তাহলে উৎপাদনশীলতা মানে বুঝতে হবে উৎপাদনের দক্ষতা। উৎপাদনশীলতা মানে কি, উৎপাদনের দক্ষতা। তাহলে আমাদের উৎপাদনের দক্ষতা কোথায় আছে, খ। এটা হচ্ছে সঠিক আনসার, হচ্ছে কি খ। তারপর এটার পরটা, উৎপাদন ও উপকরণের অনুপাতকে কি বলে, উৎপাদন এবং উপকরণের অনুপাতকে কি বলে। তোমাদেরকে আগে বলেছিলাম, আমার আগের ক্লাসগুলো যারা করেছিলাম অধ্যায়ভিত্তিক, ওইখানে হচ্ছে মূলত প্রথম অধ্যায়ের মধ্যে তোমাদের 2টা সৃজনশীল আসবে, একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল থেকে আসবে, আর একটা হচ্ছে থিওরিটিক্যাল থেকে আসবে। তো ম্যাথমেটিক্যাল থেকে বলছিলাম তোমাদেরকে সূত্র শিখেছিলাম কিছু উৎপাদনশীলতার, মোট উৎপাদনশীলতার সূত্র, তারপর হচ্ছে আর্থিক উৎপাদনশীলতা, শ্রমের উৎপাদনশীলতা। তো এখানে তোমাদেরকে বলেছিলাম সূত্রটা হচ্ছে, তুমি যেমন আমি তোমাদেরকে একটা বলি, উৎপাদন ও উপকরণ, উৎপাদনের মূল্য এবং উপকরণের মূল্য, উপকরণের মূল্য। এই যে দেখো, এটা হচ্ছে একটা সূত্র, কিসের, উৎপাদনশীলতার, মোট উৎপাদনশীলতার, কিসের, মোট তো এবার দেখো তো, মোট উৎপাদিত পণ্যের মূল্য এবং মোট উপকরণের মূল্যে কি করছে বাক্যটা, এটা কি করছে, মোট উৎপাদনশীলতা বলে। এটা হচ্ছে সূত্র। তো এখন আমি তোমাদেরকে একটা সূত্র মানে একটা টেকনিক দিয়েছিলাম যে কি, এটা যদি সংজ্ঞাটা আছে কিভাবে, মোট উৎপাদনশীলতা সূত্র তো এটা, মোট উৎপাদনশীলতা কাকে বলে যদি আসে, তোমাদেরকে বলেছিলাম যে
উপরেরটা আগে দিবা, অর্থাৎ মোট উৎপাদিত পণ্যের মূল্য এবং মোট উপকরণের মূল্যের অনুপাতকে কি বলা হয়? মোট উৎপাদনশীলতা বলা হয়। অর্থাৎ উপরেরটা আগে বলবা, তো এটার পরে এবং বসাই দিবা, এবং বসানোর পরে নিচেরটা বসাই দিবা, নিচেরটা বসানোর পরে বলবে যে এই মূল্যের অনুপাতকে কি বলা হয়? মোট উৎপাদনশীলতা বলে। এইভাবে করে সেম শ্রমের উৎপাদনশীলতা, তারপর হচ্ছে কাঁচামালের উৎপাদনশীলতা যেগুলো আছে, সেগুলো যদি সংজ্ঞা আসে পরীক্ষায়, আলাদাভাবে আমাকে সূত্র এবং সংজ্ঞা শেখার দরকার নাই, আমরা সূত্র থেকে কিন্তু সংজ্ঞাটা বলতে পারি। অর্থাৎ মোট উৎপাদিত পণ্যের মূল্য এবং শ্রমের দক্ষতা বা শ্রমের মূল্য অনুপাতকে কি বলা হয়? শ্রমের উৎপাদনশীলতা। তেমনি উৎপাদন ও উপকরণের অনুপাতকে বলা হয় উৎপাদনশীলতা। এটা হচ্ছে উৎপাদনশীলতার সূত্র। বুঝতে পারছি না? এটার পরে কোনটি উৎপাদনশীলতা নির্ণয়ের সূত্র? এই যে কিছুক্ষণ আগে তোমাদেরকে বলে দিছি, আশা করি তোমরা পারবা। কোনটা হতে পারে? তাড়াতাড়ি বলো। ঠিক আছে, ক। সঠিক আনসার হচ্ছে কি ক। অর্থাৎ মোট উৎপাদনের মূল্য এবং মোট উপকরণের মূল্যের অনুপাতকে কি বলা হয়? মোট উৎপাদনশীলতা বলা হয়। উৎপাদনশীলতাকে কিভাবে প্রকাশ করা হয়? আনুপাতিক হারে, পরিমাণ সূচকে, মূল্য সূচকে, নাকি শতকরা হারে? কোনটা দেখি বলো তো। আনুপাতিক হারে। সঠিক আনসার হচ্ছে কি আনুপাতিক হারে। উৎপাদনের মাধ্যমে কি সৃষ্টি হয়? কিছুক্ষণ আগে পড়েছিলাম, উপযোগ, মালিকানা, চাহিদা নাকি প্রয়োজন? কোনটা হয়? উপযোগ। কোনটা? উপযোগ বা ইউটিলিটি। উৎপাদন ব্যবস্থাপনার বর্তমান নাম হচ্ছে কার্য ব্যবস্থাপনা। কি ব্যবস্থাপনা? কার্য ব্যবস্থাপনা। দেখো অপশনের মধ্যে কোথায় কার্য ব্যবস্থাপনা আছে, ওইটাই আনসার। অর্থাৎ আমাদের সঠিক আনসার হচ্ছে কি 3 নাম্বার। তারপর উৎপাদনে অর্থনৈতিক গুরুত্ব হচ্ছে কি কি? দেখো অর্থনীতির উপর কি প্রভাব ফেলে উৎপাদন? চাহিদা মেটানো, বিক্রি বাড়ানো, মানব কল্যাণ সাধন। তো কী কী হবে? 1 ও 2, 1 ও 3, নাকি 2 ও 3, নাকি 1, 2 ও 3? কোনটা হবে? 30 সেকেন্ড সময়, তাড়াতাড়ি বলো তো, কমেন্ট সেকশনে জানাও। তাহলে সঠিক আনসার হচ্ছে 1 ও 2, অর্থাৎ চাহিদা মেটানো এবং বিক্রি বাড়ানো, মানব কল্যাণ সাধন নয়। উৎপাদনের আওতাভুক্ত কি কি? দেখো উৎপাদনের খাত হচ্ছে 3টা। উৎপাদনের খাত হচ্ছে কয়টা? 3টা। একটা হচ্ছে কৃষি খাত, একটা হচ্ছে শিল্প খাত, আর একটা হচ্ছে সেবা খাত। এবার বলো তো উৎপাদনের খাতের মধ্যে কোনটা কোনটা পড়বে? আওতাভুক্ত মানে কোনটা কোনটা পড়ে উৎপাদনের খাতের মধ্যে? শিল্প খাত, কৃষি খাত, সেবা খাত। তাহলে আমাদের আসছে কৃষি খাত, আসছে সেবা খাত, আসছে। শিক্ষা খাত বলতে কোনো খাত আমাদের উৎপাদনের আওতাতে নেই। তাহলে আনসার হচ্ছে কি 1 ও 3, অর্থাৎ খ 1 ও 3। এটা হচ্ছে কি সঠিক আনসার। এটার পরে উৎপাদনশীলতা বৃদ্ধির ফলে মোট উৎপাদন বৃদ্ধি পায়, একক প্রতি ব্যয় হ্রাস পায়, প্রতিযোগিতা বৃদ্ধি পায়। এটার অর্থটা হচ্ছে কীরকম? উৎপাদনশীলতা বৃদ্ধি মানে উৎপাদনের দক্ষতা বাড়ে। উৎপাদনের দক্ষতা বাড়লে উৎপাদন বাড়বে। একটা কথা মনে রাখবা, উৎপাদন এবং উৎপাদনশীলতা হচ্ছে সম্পর্ক হচ্ছে সমমুখী। উৎপাদন যদি বাড়ে উৎপাদনশীলতা বাড়বে, উৎপাদন যদি কমে উৎপাদনশীলতা কমবে। সমমুখী সম্পর্ক, এটা আজীবন মনে রাখবা। তাহলে আমরা উৎপাদনশীলতা বৃদ্ধির ফলে মোট উৎপাদন বৃদ্ধি পাই, এটা পাইলাম। অবশ্যই একক প্রতি ব্যয় হ্রাস পাবে, কারণ হচ্ছে এটা কীরকম বুঝে দেখো, আগে আমি 20 একক কাঁচামাল দিয়ে 30 একক পণ্য করতাম, এখন 20 একক দিয়ে 35 একক করতেছি। দেখো এখন 20 একক দিয়ে কী করতেছি? 35 একক। এখন কিন্তু একই পরিমাণ কাঁচামাল ব্যবহার করে আগের চেয়ে বেশি 5টা কী করতে পারতেছি, আরও বেশি পণ্য তৈরি করতে পারতেছি না। এই ক্ষেত্রে দেখা যাবে তোমার কাঁচামালের কস্টটা কী হবে? কমে যাবে, অনেক কমে যাবে। তাহলে একক প্রতি ব্যয় কী হচ্ছে? হ্রাস পাচ্ছে। এখন কি প্রতিযোগিতা বৃদ্ধি পাবে? কীভাবে প্রতিযোগিতা বৃদ্ধি পাবে? এটা হবে না। আমাদের আনসার হচ্ছে কি 1 ও 2। একটা উদ্দীপক দেওয়া হয়েছে, এটা হচ্ছে কি দেখো, জনাব তাপস রাজশাহীতে একটি কোল্ড স্টোরেজ স্থাপন করেন। কোল্ড স্টোরেজ মানে হচ্ছে একটি হিমাগার। রাজশাহীতে উৎপাদিত আলুর মৌসুমি ভিত্তিক মূল্য কম থাকায় চাষিরা এখানে আলু সংরক্ষণ করে এবং পরবর্তী সময়ে চাহিদা মতো বিক্রয় করে। এতে তারা আলুর উপযুক্ত মূল্য পায় এবং লাভবান হয়। এতে উক্ত উৎপাদনকারীরা ও সংশ্লিষ্ট সকলেই উপকৃত হচ্ছে। জনাব তাপসের প্রতিষ্ঠানটি কোন ধরনের উপযোগ সৃষ্টি করছে? প্রথমটা দেখো তো, কোল্ড স্টোরেজ স্থাপন করছে প্রথমত। তারপর হচ্ছে রাজশাহীতে উৎপাদিত আলুর মৌসুম ভিত্তিক মূল্য কম থাকায় চাষিরা এখন আলু সংরক্ষণ করে। তো এখন আমরা জানতাম এটা হচ্ছে কি এক সময়ের উৎপাদিত পণ্য অন্য সময় ভোগ করার জন্য যদি কোনো বৈজ্ঞানিক সম্মত উপায়ে যদি সংরক্ষণ করা হয় সেটাকে বলা হয় সময়গত উপযোগ। কি বলা হয়? সময়গত। সঠিক আনসার হচ্ছে কি সময়গত। আমাদের এটার পরে হচ্ছে বলছে উদ্দীপকে উল্লেখিত কার্যক্রমের মাধ্যমে যে সুবিধা পাওয়া যায় তা কি? এটার ফলে কি কি পাওয়া যায়? ভোক্তা সন্তুষ্টি অর্জন, কর্মসংস্থান, শিল্পায়ন বৃদ্ধি। কোনটা কোনটা হবে?
10 সেকেন্ড সময়। 1 ও 2, 1 ও 3, 2 ও 3 নাকি 1, 2 ও 3, কোনটা হবে? সঠিক আনসার হচ্ছে তিনটা, অর্থাৎ ভোক্তা সন্তুষ্টি অর্জন, কর্মসংস্থান এবং শিল্পায়ন বৃদ্ধি। এটার পর একটা ম্যাথ দেওয়া হয়েছে, এটা বলতেছে কি দেখো, ঋতু গার্মেন্টস ফ্যাক্টরি বছরে 2 লক্ষ একক পণ্য উৎপাদন করে এবং বাজারে 100 টাকা দরে প্রতিটি পণ্য বিক্রি করে। এই 2 লক্ষ একক পণ্য, এগুলোর একটার দাম হচ্ছে 100 টাকা। কত টাকা? 100 টাকা। তাহলে 2 লক্ষ গুণ 100, এটা তোমরা করো। তারপরে হচ্ছে এই উৎপাদনের জন্য ফ্যাক্টরিতে 5 লক্ষ টাকার কাঁচামাল, 60,000 টাকা শ্রম এবং 2,000 ঘন্টা সময় ব্যবহার করে, যার মূল্য ঘন্টা প্রতি হচ্ছে 20 টাকা এবং অন্যান্য ব্যয়ের পরিমাণ হচ্ছে 50,000 টাকা। তো এখানে বলছে সময় যেটা দেয়া হয়েছে কিসের, দেখো এটা হচ্ছে কিসের, 2,000 ঘন্টা সময় ব্যবহার করে, যার মূল্য ঘন্টা প্রতি হচ্ছে, এটা শ্রমের মূল্য। তো এখানে হচ্ছে 20-এর সাথে 2,000 এটা গুণ করতে হবে। 1 ঘন্টার মূল্য হচ্ছে 20 টাকা করে। তাহলে কত? 2 দুগুণ 4, এদিকে 4টা শূন্য, 40,000 টাকা। এটা হচ্ছে শ্রমের মূল্য। তারপরে হচ্ছে এদিকে অন্যান্য ব্যয়ের পরিমাণ হচ্ছে 50,000 টাকা। তো এটা হচ্ছে মূলত আমাদের বলছে সার্বিক উৎপাদনশীলতা কত। সার্বিক উৎপাদনশীলতা যে কথা, মোট উৎপাদনশীলতা একই কথা। অর্থাৎ আমরা মোট উৎপাদনশীলতার সূত্র পড়ছিলাম না, মোট উৎপাদিত পণ্যের মূল্য এবং মোট উপকরণের মূল্যের অনুপাতকে কি বলা হয়? মোট উৎপাদনশীলতা বলা হয়। এরকম একটা সংজ্ঞা পড়ছিলাম। এটা সূত্রটা হচ্ছে উপরে মোট উৎপাদনশীলতার মূল্য থাকবে আর নিচে কি থাকবে? মোট উপকরণের মূল্য। তা আমি তোমাদেরকে আরেকটা টেকনিক বলি, দেখো এখানের মধ্যে তোমরা এখন বলতে পারো স্যার এখানে মোট উপকরণে কোনটা কোনটা যোগ হবে, কোনটা কোনটা হবে না, এটা আমরা কেমনে বুঝবো? তোমাদের জন্য একটা সহজ একটা কথা বলি, দেখো উদ্দীপকের প্রথম লাইনটা বাদ দিয়ে নিচে যত প্রকার খরচগুলো থাকবে সবগুলো যোগ করে দিয়ে যেটা পাবো সেটা হচ্ছে মোট উপকরণ। কি বলছি দেখো, উদ্দীপকের প্রথম লাইনটা বাদ দিয়ে নিচে যতগুলো খরচের কথা উল্লেখ থাকবে, যতগুলো কিসের খরচের কথা উল্লেখ থাকবে, সব কিছু যোগ করে যেটা পাবো, যে অ্যামাউন্টটা পাবো সেটা হচ্ছে কি? মোট উপকরণ। তাহলে আমরা কি করতে পারি? 5 লক্ষ, তারপরে 60,000, এদিকে হচ্ছে 40,000, এদিকে হচ্ছে 50,000, এগুলো সবগুলো যোগ করে যেটা পাবো সেটা হচ্ছে কি? মোট উপকরণ। এটা দিয়ে এটাকে ভাগ করব, বাস কাজ শেষ। কত হবে আনসার দেখো, এটার আনসার আসবে 30.77। তারপর ঋতু গার্মেন্টসের সেম ম্যাথ আমাদের বলা হচ্ছে এখানে, যদি উদ্দীপকে বর্ণিত কারখানাটিতে আরও 500 একক পণ্য উৎপাদন করা হয়, অর্থাৎ এই 2 লক্ষ একক পণ্যের সাথে আরও 500টা একক পণ্য যদি উৎপাদন করে এবং এগুলো বিক্রয় করা হয়, তাহলে সেক্ষেত্রে 50,000 টাকার অতিরিক্ত কাঁচামাল ব্যবহার করতে হবে। অর্থাৎ বলছে এই 2 লক্ষ একক পণ্য উৎপাদন করতো না আগে, এই 2 লক্ষ এককের সাথে আরও 500 একক পণ্য কী করছে? সে উৎপাদন করছে। এবং বলছে এই যে তার থেকে এই 2 লক্ষ একক পণ্য উৎপাদন করতে লেগেছিল আগে 5 লক্ষ টাকার কাঁচামাল, এই আরও 500 একক করতে লেগেছে আরও 50,000 টাকার কি কাঁচামাল লাগছে। তাহলে এদিকে হচ্ছে কাঁচামাল টোটাল দাঁড়ায় আমাদের 5,50,000 আর এদিকে দাঁড়ায় 2,05,000। তাহলে 2,05,000 গুণ 100 দিবা আর এদিকে হচ্ছে 5,50,000 দিবা। আরগুলো সেম টু সেম আগে যেভাবে করেছিলাম ওইভাবে যোগ করে ফেলো, যোগ করে যেটা আসবে সেটা হচ্ছে কি আনসার। তারপরে এখানে আরেকটা কথা বলছে, এটা হচ্ছে কিসের কথা বলছিলাম এতক্ষণ? এটা মোট উৎপাদনশীলতার কথা বলছিলাম, কিন্তু আজকে আমাদের প্রশ্নের মধ্যে কোর্স একটা কি? তাহলে কাঁচামালের উৎপাদনশীলতা হচ্ছে কীরকম দেখো, কাঁচামালের উৎপাদনশীলতার সূত্র হচ্ছে আমাদের উপরে থাকবে মোট উৎপাদিত পণ্যের মূল্য এবং নিচে থাকবে মোট কাঁচামালের মূল্য। উপরে থাকবে মোট উৎপাদিত পণ্যের মূল্য এবং নিচে থাকবে কি? মোট কাঁচামালের মূল্য। এটাকে কি বলা হচ্ছে? কাঁচামালের উৎপাদনশীলতা বলা হচ্ছে। তো এখন আমাদের লাগবে মূলত প্রথমত মোট উৎপাদিত পণ্যের মূল্য। মোট উৎপাদিত পণ্যের মূল্য হচ্ছে 2,05,000 একক গুণ প্রতিটার দাম হচ্ছে 100 টাকা। প্রতিটার দাম হচ্ছে কত? 100 টাকা। তাহলে এই 2,05,000 একক এবং 100 দিয়ে গুণ করে যেটা আসবে সেটা হচ্ছে কি? মোট উৎপাদিত পণ্যের মূল্য। এটা পাই গেলাম। এটার পর হচ্ছে কাঁচামালের মূল্য লাগবে আমাদের, শুধুমাত্র লাগবে যে কি? কাঁচামালের মূল্য। কাঁচামালের মূল্য হচ্ছে আজকে টোটাল হচ্ছে আমাদের, আগে ছিল 5 লক্ষ, এখন হচ্ছে 5,50,000 সাথে যোগ করলে কত হয়? 5,50,000 হয়। তাহলে আমাদের টোটাল অ্যামাউন্ট দাঁড়ায় কত? 5,50,000 টাকা। তাহলে এখন এটা দিয়ে এটাকে ভাগ করলে যেটা আসবে সেটা হচ্ছে কি? সঠিক আনসার। অর্থাৎ আমাদের সঠিক আনসার হচ্ছে 36.45। এটার পরে উৎপাদনের জীবনী শক্তি কোনটি? ভূমি, সংগঠন, শ্রম নাকি মূলধন? উৎপাদনের উপকরণ হচ্ছে 4টি। উৎপাদনের উপকরণ হচ্ছে কয়টি? 4টি। বেশি ইম্পর্টেন্ট এই 4টে হচ্ছে এগুলা: ভূমি, সংগঠন, শ্রম, একটা হচ্ছে কি? মূলধন। সঠিক আনসার হচ্ছে উৎপাদনের জীবনী শক্তি বলা হয় কোনটাকে? মূলধনকে কি বলা হয়? উৎপাদনের জীবনী শক্তি বলা হয়। অর্থনীতির দৃষ্টিকোণ থেকে উৎপাদনের উপকরণ হচ্ছে 4টি। কয়টি? 4টি। ভূমি, শ্রম,
মূলধন, সংগঠন। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। উৎপাদনের কোন উপকরণ পচনশীল, অর্থাৎ কোনটা পচে যায়? ভূমি, শ্রম, মূলধন নাকি সংগঠন? কোনটা? শ্রম। শ্রম হচ্ছে কি হয়? পচনশীল, এটা পচে যায়। পতনশীল মানে কীরকম বোঝাচ্ছে তোমাদের? এরকম একটা প্রশ্ন না? পতনশীল মানে কি পচে যাওয়া? না, পতনশীল মানে এরকম তোমরা যেরকম মনে করতেছো এরকম না। এটা হচ্ছে কীরকম, অর্থাৎ মালিক যে শ্রমটা দেয় ওটা কিন্তু মালিক থেকে আলাদা করা যায় না, এটাকে অভিন্ন সত্তা বলা হয়, যেটা শ্রমটাকে। এটা হচ্ছে কীরকম, মালিক যদি মারা যায় বা অর্থাৎ যিনি সেবা দেয় তিনি যদি মারা যায় বা তিনি কোনোভাবে যদি উপস্থিত না থাকতে পারেন, তার সাথে কিন্তু তার শ্রমটাও চলে যায়। এটা পতনশীল, এটা কিন্তু থাকে না। বুঝো না আমার কথাটা? আমি আবারও বলতেছি, দেখো, মালিক আমাদের একটা সেবা দেয়, বা আমি যদি বলি শিক্ষকের পাঠদান, আমি যে তোমাদেরকে এখন পড়াচ্ছি, তাই না? তা আমি একটা শ্রম দিচ্ছি, মানসিক একটা শ্রম দিচ্ছি। আমি যদি এখন এখানে উপস্থিত না থাকি, আমি তোমাদেরকে কি শ্রমটা দিতে পারবো? পারবো না। তাহলে আমার শ্রমটা হচ্ছে আমার সাথে সাথে কি পচনশীল, অর্থাৎ আমি চলে গেলে আমার শ্রমটাও পৌঁছে যাবে, মানে এখানে থাকবে না। পৌঁছে যাওয়া মানে এই মানে কি থাকবে না, এখানে থাকবে না, আমার থেকে এটা আলাদা করা যাবে না। উৎপাদনের কোন উপকরণটির যোগান মূল্য নেই? সংগঠন, মূলধন, শ্রম নাকি ভূমি? কোনটা? ভূমি। উৎপাদনের অন্যান্য উপাদানের সাথে সমন্বয় করে কোনটি? মূলধন, উৎপাদক, সংগঠন নাকি ভূমি? সংগঠন। এটার পরে উৎপাদনের গতিশীল উপাদান হচ্ছে ভূমি, শ্রম, মূলধন নাকি সংগঠন? গতিশীল উপাদান হচ্ছে শ্রম। নিচের কোনটি উৎপাদনের জীবন্ত উপাদান, অর্থাৎ যেটার প্রাণ আছে? অবশ্যই ভূমির কোনো প্রাণ নাই, মূলধনের কোনো প্রাণ নাই, সংগঠনের কোনো প্রাণ নাই, নাকি শ্রমের? শ্রম। শ্রমিকের যোগ্যতা, দক্ষতা এবং সামর্থ্য অনুযায়ী কাজ দেওয়াকে কি বলে? শ্রম বিভাগ, উৎপাদন বিভাগ, অফিস বিভাগ নাকি ক্রয় বিভাগ? শ্রম বিভাগ। শ্রম সংরক্ষণ করা যায় না কেন? এটির উপযোগ নেই, এটির দাম আছে, এটি ক্ষণস্থায়ী নাকি এটি দীর্ঘস্থায়ী? কিছুক্ষণ আগে তোমাদের বলছি, এটা কি হবে? এটির ক্ষণস্থায়ী। এটি ক্ষণস্থায়ী মানে খুবই কম সময়ের জন্য, অল্প সময়ের জন্য। কিসের জন্য? অল্প সময়ের জন্য। তারপর উৎপাদনের উৎপাদিত উপাদানকে কি বলে? ভূমি, শ্রম, মূলধন নাকি সংগঠন? কোনটা বলে? মূলধন। কি বলে? মূলধন। মূলধনের পারিতোষিককে কি বলে? মজুরি, খাজনা, সুদ নাকি ভাড়া? কোনটা? একটু করে তোমাদের বলি। ভূমি দিবে আমাদের, ভূমির পারিতোষিককে বলা হয় খাজনা বা কর। শ্রমের পারিতোষিককে বলা হয় মজুরি বা বেতন। তারপরে মূলধনেরটা হচ্ছে সুদ, আর সংগঠনেরটা হচ্ছে, সংগঠনের পারিতোষিক বলা হয় মুনাফা। ঠিক আছে? ভূমি হচ্ছে, ভূমির পারিতোষিক বলা হচ্ছে খাজনা বা কর, শ্রমের হচ্ছে মজুরি বা বেতন, তারপরে মূলধনের হচ্ছে সুদ, আর সংগঠনের হচ্ছে কি? মুনাফা। তাহলে আমরা আনসার পেয়ে গেছি। মূলধনের পারিতোষিককে কি বলা হয়? সুদ বলা হয়। বিটিসিএল, টেক্সটাইল কর্পোরেশন, বাংলাদেশ টেক্সটাইল কর্পোরেশন লিমিটেড, এটি কোন ধরনের সংগঠন? এটা একটা রাষ্ট্রীয় সংগঠন। যন্ত্রপাতি উৎপাদনের কোন ধরনের উপকরণ? যন্ত্রপাতি উৎপাদনের কোন ধরনের উপকরণ? আমরা 4টা উপকরণ পড়ছি না? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এই 4টার মধ্যে কোনটার মধ্যে যন্ত্রপাতি পড়ে? মূলধন। অর্থাৎ প্রতিষ্ঠানের একটা কথা মনে রাখবা, প্রতিষ্ঠানে যত প্রকার সম্পত্তি আছে, যত প্রকার সম্পত্তি আছে, সবগুলো হচ্ছে কি? মূলধন। কারণটা কি? আমরা অ্যাকাউন্টিংয়ে করে আসি যে না, অর্থাৎ বছরের প্রথম দিন বা মাসের প্রথম দিনে যেটা আসে, যদি যন্ত্রপাতি নিয়ে আসে, যন্ত্রপাতি 35,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো, তাহলে এটা যাবে দেওয়া হয় কীরকম? যন্ত্রপাতি হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তো এটাকে যন্ত্রপাতি হিসাবে ডেবিট করা হয়, মানে কি? সম্পদ হিসাবে ডেবিট করা হয়। আর এদিকে ক্রেডিট করা হয় কেন? মালিকানা সত্ত্ব বাড়ছে, অর্থাৎ তার কি? মালিকানা সত্ত্ব বাড়ছে, অর্থাৎ মূলধন বাড়ছে।
তো এই জন্য যন্ত্রপাতি, এটা এর জন্য লিখলাম যে প্রতিষ্ঠানের যত প্রকার সম্পত্তি থাকবে, স্থায়ী সম্পত্তি যত প্রকার থাকবে সবগুলো হচ্ছে মূলধনের মধ্যে থাকবে। স্থায়ী সম্পত্তি, প্রতিষ্ঠানের যত প্রকার স্থায়িত্ব সম্পত্তি আছে সবগুলো হচ্ছে কি মূলধন। প্রতিষ্ঠানের যত প্রকার স্থায়ী সম্পত্তি আছে সবগুলো হচ্ছে কি মূলধন। এটার পরে সংগঠন কিসের সমন্বয়? সংগঠন মূলত বাকি যে 3টি উপকরণ থাকে না, ওই 3টি উপকরণকে কি করে? একত্রিত করে, সমন্বয় করে। আমাদের ওই বাকি 3টি উপাদান হচ্ছে কি? ভূমি, শ্রম ও মূলধন। ভূমির বৈশিষ্ট্য কি? প্রকৃতির দান, আদিম, অক্ষয়, হস্তান্তরযোগ্য নয়। কোনটা? 1 ও 2, 1 ও 3, 2 ও 3 নাকি 1, 2 ও 3? কোনটা হবে? প্রকৃতি অবশ্য ভূমি সৃষ্টিকর্তা দিয়েছেন, যেটা দিয়েছেন অতটুকুই আছে, আমরা কিন্তু এটা সৃষ্টি করতে পারবো না। এটা হচ্ছে আদিম, অর্থাৎ সবচেয়ে প্রাচীন, এবং অক্ষয় মানে হচ্ছে আগে যেরকম ছিল এখনও সেরকম আছে। আর ভূমি কি করা যায় না? হস্তান্তর করা যায় না। এই জন্য হচ্ছে আমাদের সঠিক আনসার হচ্ছে 3টা সঠিক। তারপর শ্রম বিভাগের সুবিধা হচ্ছে উৎপাদনশীলতা বৃদ্ধি, শ্রমিকের দক্ষতা বৃদ্ধি, শ্রমিকের উপর নির্ভরশীলতা বৃদ্ধি। 1 ও 2, 1 ও 3, 2 ও 3 নাকি 1, 2 ও 3? কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং শ্রমিকের দক্ষতা বৃদ্ধি। আরও একটি উদ্দীপক দিয়েছে। মিস্টার সুমন একটি তৈরি পোশাক কারখানার মালিক। প্রতিষ্ঠানের কর্মীরা তার কারখানায় দক্ষতার সাথে কাজ করত, কিন্তু তিনি তাদের পর্যাপ্ত সুযোগ সুবিধা ও পারিশ্রমিক না দেওয়ার কারণে বেশ কয়েকজন প্রশিক্ষিত কর্মী অন্য প্রতিষ্ঠানে চলে যায়। প্রতিষ্ঠানের কর্মীরা অসন্তুষ্ট হয়ে কী হয়? আরেকটা প্রতিষ্ঠানে চলে যায়। এতে মিস্টার সুমনের প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হয়। অবশ্যই হবে, কারণ দক্ষ কর্মী যদি না থাকে একটা প্রতিষ্ঠান গ্রো করতে পারে না। আচ্ছা দেখো, উদ্দীপকে অন্য প্রতিষ্ঠানের কর্মীদের চলে যাওয়াকে কি বলা হচ্ছে? শ্রমের গতিশীলতা বলা হয়। কি বলা হয়? শ্রমের গতিশীলতা বলা হয়। শ্রমের গতিশীলতা মানে হচ্ছে মূলত কি জানো? যত অন্য প্রতিষ্ঠানে চলে যাওয়া, অর্থাৎ একটা প্রতিষ্ঠান থেকে আরেকটা প্রতিষ্ঠানে চলে যাওয়া, যদি তুমি বেশি ফেসিলিটিস পাও সেটাকে কি শ্রমের গতিশীলতা বলে। এটার পরে বলা হচ্ছে মিস্টার সুমনের প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণটা কি? দক্ষ শ্রমিকের অভাব, মূলধনের অভাব নাকি সাংগঠনিক দক্ষতার অভাব? এটা হচ্ছে 1 ও 3, অর্থাৎ দক্ষ শ্রমিকের অভাব এবং সাংগঠনিক দক্ষতার অভাব, মূলধনের অভাব না। জনাব আনোয়ার তার 3 বন্ধুকে নিয়ে চুক্তির ভিত্তিতে সমহারে মূলধন সরবরাহ করার মাধ্যমে একটি পদ্মা বুটিক হাউস নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রতিষ্ঠানটি হতে সরবরাহকৃত পণ্যের মান ভালো হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলের চাহিদা বৃদ্ধি পায়। বর্ধিত চাহিদা মেটাতে, অর্থাৎ বর্ধিত চাহিদা মানে চাহিদা বাড়ছে, অর্থাৎ চাহিদা মেটাতে তারা, বেশি পরিমাণে চাহিদা মেটাতে তারা প্রয়োজনীয় অর্থের সংস্থান করতে নিবন্ধনপূর্বক শেয়ার বাজার থেকে মূলধন সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছেন। আচ্ছা, প্রথমত বলা হচ্ছে পদ্মা বুটিক হাউস কোন ধরনের সংগঠন? এক মালিকানা, যৌথ মূলধনী, অংশীদারি নাকি সমাজ সমিতি? তো তোমাদের একটা কথা বলি, আমরা যদি কোথাও চুক্তি কথাটা দেখি, কি চুক্তি কথাটা যদি কোথাও দেখি, তাহলে আমরা চোখ বন্ধ করে আগে খুঁজবো কোথায় অংশীদারি আছে। যদি অংশীদারি থাকে সেটাই হচ্ছে সঠিক আনসার। ঠিক আছে? এটার পরে বলা হচ্ছে উদ্দীপকের উল্লেখিত প্রতিষ্ঠানটি মালিক কর্তৃক গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়িত হলে প্রতিষ্ঠানটি যে সংগঠন রূপান্তর হবে তা হচ্ছে যৌথ উদ্যোগ ব্যবসা, সমবায় সমিতি, ব্যবসায় জোট নাকি যৌথ মূলধনী? তো এখানে দেখো, আগে ছিল এটা অংশীদারি ব্যবসা, পরবর্তীতে তারা কি করে? শেয়ার বাজার থেকে মূলধন সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে। তো শেয়ার বাজারে মূলত মূলধন সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে মানে শেয়ার বাজারে তারা শেয়ার বিক্রি করবে তাদের প্রতিষ্ঠানের। একমাত্র যৌথ মূলধনী কোম্পানি সংগঠনই মূলত শেয়ার বাজারে কী করে থাকে? শেয়ার বিক্রয় করে থাকে। তাহলে আমাদের অপশনের সঠিক আনসার হচ্ছে যৌথ মূলধনী ব্যবসা। এগুলো ম্যানেজমেন্টে পড়েছো তোমরা। তারপর উৎপাদন ব্যবস্থাপনায় পার্ট সিপিএম উৎপাদনের কোন যুগে ব্যবহৃত হয়? বেশি আসে পরীক্ষায়। শিল্প বিপ্লব পূর্ববর্তী যুগ, শিল্প বিপ্লবকালীন যুগ, শিল্প বিপ্লব পরবর্তী, এখানে একটা পরবর্তী হবে, পরবর্তী যুগ নাকি আধুনিক যুগ? কোনটা হবে? পার্ট মানে হচ্ছে প্রোগ্রাম ইভ্যালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক, সিপিএম মানে হচ্ছে ক্রিটিক্যাল পাথ মেথড, সংকটময়ী পথ কী করা হয়? নির্ণয় করা হয়, পদ্ধতি আর কি। এইগুলো হচ্ছে একটা নিয়ন্ত্রণ প্রক্রিয়া। এগুলো হচ্ছে মূলত মানে তোমার আধুনিক যুগে। কখন? আধুনিক যুগে কি হয়? ব্যবহৃত হয়, অর্থাৎ শিল্প বিপ্লবের যুগে। কখন? শিল্প বিপ্লবের আধুনিক
শিল্প বিপ্লবের যুগ হচ্ছে তিনটি। কয়টি? তিনটি। একটা হচ্ছে প্রাথমিক যুগ, একটা হচ্ছে পরবর্তী যুগ, একটা হচ্ছে আধুনিক যুগ। শিল্প বিপ্লবের প্রাথমিক যুগ হচ্ছে 1750 থেকে 1850, শিল্প বিপ্লবের পরবর্তী যুগ হচ্ছে 1850 থেকে 1950, এবং শিল্প বিপ্লবের আধুনিক যুগ হচ্ছে 1950 থেকে বর্তমান পর্যন্ত। বুঝাতে পারি নাই। তো দেখো তো এখানে তোমাদের একটা কথা হচ্ছে 100 বছরের ডিউরেশন না, 1750 থেকে 1850 এটা হচ্ছে প্রাথমিক, 1850 থেকে 1950 এখানেও কিন্তু 100 বছর। এখন বলা হচ্ছে 1950 থেকে বর্তমান। তো দেখো তো এখানে এখন আমাদের বর্তমানে সাল হচ্ছে কত, 2000 কত 24 বা 23 এরকম কোন একটা সাল চলতেছে এখন। তো এখন আমাদের এখানে 100 বছর এখনও কিন্তু হয় নাই। যতদিন এখানে 2050 আসতেছে ততদিন পর্যন্ত এটা আমাদের লিখতে হবে 1950 থেকে বর্তমান। বুঝতে পারছি তো? এই যে এটা হচ্ছে প্রাথমিক, এটা হচ্ছে পরবর্তী, আর এটা হচ্ছে আধুনিক যুগ। উৎপাদন ব্যবস্থাপনার কাজ কোনটি? পণ্যের বাজারজাতকরণ করা, শ্রমিক নিয়োগ, পণ্যের নকশাকরণ বা পণ্যের বন্টন। কোনটা হবে? পণ্যের নকশাকরণ। এটার পরে নিচের কোনটি দ্রব্য শিক্ষা, চিকিৎসা, বৈদ্যুতিক পাখা নাকি উকিলের পরামর্শ? আমরা সবাই বলতে পারবো বৈদ্যুতিক পাখা ফ্যান হচ্ছে একটা কি দ্রব্য, আরগুলো কিন্তু মানে দেখা যাবে না। পণ্য দেখা মাত্রই বক্তা কেনার সিদ্ধান্ত নিলে তাকে কি পণ্য বলে? তাকে লোভনীয় পণ্য বলে। কি পণ্য বলে? লোভনীয় পণ্য। এগুলো আমরা পণ্যের প্রকারভেদের মধ্যে পড়েছিলাম। জীবন বীমা পলিসি কোন ধরনের পণ্য? জীবন বীমা পলিসি হচ্ছে এমন একটা পণ্য যেটা সম্পর্কে গ্রাহক জানে কিন্তু কেনার কি করে না, আগ্রহ প্রকাশ করে না। এটাকে কোন ধরনের পণ্য বলে? অযাচিত পণ্য। অযাচিত পণ্য হচ্ছে এমন একটা পণ্য যেগুলো সম্পর্কে ক্রেতারা জানে বা জানে না, তাও কিন্তু কেনার কোনো আগ্রহ থাকে না, কি করে না, আগ্রহ প্রকাশ করে না। এই ধরনের পণ্যকে কি বলা হয়? অযাচিত পণ্য বলা হয়। অযাচিত পণ্য আবার দুই প্রকার, একটা হচ্ছে নতুন, একটা হচ্ছে পুরাতন। একটা হচ্ছে নতুন, একটা হচ্ছে পুরাতন বা নিয়মিত। এক নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। নতুন অযাচিত পণ্য মানে হচ্ছে বাজারে আসছে কিন্তু গ্রাহকরা জানে না, এই জন্য কেনার আগ্রহ প্রকাশ করে না। আর পুরাতন মানে হচ্ছে কি বাজারে আছে, অনেক দিন ধরে আছে, গ্রাহকরাও জানে কিন্তু তারা কেনার আগ্রহ প্রকাশ করে না। নতুন অযাচিত পণ্য এবং পুরাতন অযাচিত পণ্য। বুঝতে পারছি তো? নিচের কোনটি জরুরি পণ্য অর্থাৎ এমার্জেন্সি প্রোডাক্ট হচ্ছে কোনটা? সাবান, দরকার নাই, এটা এমার্জেন্সি না। আইসক্রিম, এটাও এমার্জেন্সি না। জুতা, এটাও এমার্জেন্সি না। ওর স্যালাইন, এটা হচ্ছে এমার্জেন্সি। সিপিএম এর পুনরূপ কি? ক্রিটিক্যাল পাথ মেথড, সংকটময়ী পথ পদ্ধতি। সর্বপ্রথম শিল্প বিপ্লব কোথায় সংঘটিত হয়? সর্বপ্রথম শিল্প বিপ্লব সংঘটিত হয় ইংল্যান্ডে। উৎপাদনের ক্ষেত্রে ইকোনমিক লট সাইজ মানে হচ্ছে মিতব্যয়ী, অর্থাৎ অর্থনীতির মিতব্যয়ী যেটা বলে মডেলটা, এটা হচ্ছে কে প্রবর্তন করেন বা এটার প্রবর্তক কে? ওয়াল্টার শেহার্ট, এফ.ডব্লিউ. টেইলর, এফ.ডব্লিউ. হ্যারিস নাকি এল.এইচ.সি. টিপেট? কে হবে? এফ.ডব্লিউ. হ্যারিস। পার্ট এর পুনরূপ কি? প্রোগ্রাম, ইভ্যালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক। ঠিক আছে, বা এরকমও হতে পারে। তোমাদের আরেকটা বলে দিই অল্টারনেটিভ, যেটা পরীক্ষায় প্রোগ্রাম না দিয়ে দিতে পারে প্রজেক্ট। প্রোগ্রাম না দিয়ে কি দিতে পারে? প্রোগ্রাম এবং প্রজেক্ট দিলে দুটোটাই সঠিক। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার যদি প্রোগ্রাম এবং প্রজেক্ট দুইটাই দেওয়া থাকে তখন আমরা কোনটা নিব? তখন আগে আমরা প্রোগ্রামকে অগ্রাধিকার দিব, তারপরে প্রজেক্টকে দিব। অর্থাৎ পরীক্ষার মধ্যে যদি প্রোগ্রাম না থাকে, প্রজেক্ট থাকে, তখন প্রজেক্ট দিব। যদি দুটোটা থাকে তখন আমরা কোনটা দিব? প্রোগ্রামটা দিব। আর প্রজেক্ট না থাকলে তো এটাই দিব। বুঝতে পারছি তো? কোনটি বা কোন হাতিয়ারটি মজুত নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়? প্রোগ্রাম, ইভ্যালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক, ক্রিটিক্যাল পাথ মেথড, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, লিনিয়ার প্রোগ্রামিং। কোনটা? কোন হাতিয়ারটি মজুত নিয়ন্ত্রণ অর্থাৎ মালামাল নিয়ন্ত্রণ করে? ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, এটা হচ্ছে মিতব্যয়ী ফরমাইশ নীতি। কাস্টমাইজেশনের মৌলিক দিক কোনটি? কাস্টমাইজেশন বা ক্রেতা কেন্দ্রিকতা একই কথা। কাস্টমাইজেশন যে কথা, ক্রেতা কেন্দ্রিকতা একই কথা। কাস্টমাইজেশন মানে হচ্ছে গ্রাহক যে পরিমাণে বা যে চাহিদা অনুযায়ী পণ্য আমাদেরকে বানাতে বলবে, অর্থাৎ উৎপাদককে বানাতে বলবে, সে অনুযায়ী উৎপাদক যদি কি করে পণ্যটাকে উৎপাদন করে সেটাকে বলা হয় কাস্টমাইজেশন। সেটাকে কি বলা হয়? কাস্টমাইজেশন। অর্থাৎ ক্রেতার প্রয়োজন মতো পণ্য উৎপাদন করবে। ঐশী প্রায় সময় ফ্যাশন হাউসগুলো থেকে পোশাক ক্রয় করেন। ইদানিং একটি ফ্যাশন হাউসে তার একটি পোশাক পছন্দ হয়েছে। পোশাকটির ডিজাইন পছন্দ হলেও লাল রং, এর পরিবর্তে ঐশী কালো রঙের পোশাক চান।
এক পর্যায়ে বিক্রেতা বললেন ঐশী যদি অগ্রিম টাকা দিয়ে অর্ডার দেন তবে তিনি 1 সপ্তাহের মধ্যে ওই ডিজাইনের পোশাক ডেলিভারি দিতে পারবেন। ঐশী চাহিদা অনুযায়ী ফ্যাশন হাউসের অর্ডার সংগ্রহকে উৎপাদন ব্যবস্থাপনা কি বলে? অর্থাৎ এই যে ফ্যাশন হাউস আছে না, ফ্যাশন হাউসের মালিক বলেছেন, অর্থাৎ ঐশী নামের একজন ক্রেতা, তিনি বলেছেন আমাকে কালো রঙের কি দাও, একটা কি বলছে এখানে, কোন রঙের পরিবর্তে, হ্যাঁ অর্থাৎ লাল রঙের পরিবর্তে কালো রঙের পোশাক তৈরি করে দিতে বলছে। তো এখন উৎপাদক অর্থাৎ যিনি তৈরি করবেন তিনি বলেছেন যে আপনি যদি আগে থেকে আমাদেরকে অর্ডার দিয়ে দেন, আপনি যেভাবে বলেছেন ওইভাবে আমরা এটা কী করতে পারি, পণ্য তৈরি করে দিতে পারি। তো এটাকে আমি কিছুক্ষণ এই যে বললাম না, ক্রেতা কেন্দ্রিকতা মানে হচ্ছে কি, গ্রাহক যেই রকম পণ্য আমাদের অর্ডার দিবে সেই অনুযায়ী যদি পণ্য তৈরি করি সেটা হচ্ছে কি ক্রেতা কেন্দ্রিকতা বা কাস্টমাইজেশন। ঐশী প্রায় সময় ফ্যাশন হাউসগুলো থেকে পোশাক ক্রয় করেন। আচ্ছা, একই এখানে বলা হচ্ছে উদ্দীপকের ফ্যাশন হাউসের বৈশিষ্ট্য হচ্ছে কী কী? ফরমাইশ অনুযায়ী পণ্য তৈরি করা 1 নাম্বার, নির্দিষ্ট শ্রেণীর ক্রেতাদের গুরুত্ব আরোপ করা, চাহিদা অনুযায়ী পোশাক সরবরাহ করা। কোনটা হবে? এই দুটোটা, অর্থাৎ 1 ও 3। নির্দিষ্ট শ্রেণীর জন্য না, এটা সব শ্রেণীর জন্য কি গুরুত্ব আরোপ করে। জনাব রহিম একটি রোগ নির্ণয়কারী প্রতিষ্ঠানে কাজ করেন। তিনি প্রতিদিন রোগীদের রক্ত মলমূত্র সংগ্রহ এবং রোগ নির্ণয়ের মাধ্যমে সেবা প্রদানে সচেষ্ট থাকেন। এই কাজের মাধ্যমে তিনি প্রতিষ্ঠানের মুনাফা নিশ্চিত করেন। জনাব রহিমের প্রতিষ্ঠানটির মুনাফা অর্জন নিশ্চিত করতে কোনটি আবশ্যক? উন্নত প্রযুক্তি, অধিক মূলধন, উন্নত পণ্য নাকি ক্রেতা সন্তুষ্টি? কোনটা হবে? ক্রেতা সন্তুষ্টি। পণ্যের কাঠামোগত বিষয় নির্ধারণ করাকে কি বলা হয়? পণ্য ডিজাইন। পণ্য ডিজাইনের স্তর কয়টি? 5টি, 4টি, 3টি নাকি 2টি? কয়টি? 5টি। পণ্য ডিজাইন কত প্রকার? 3, 4, 5 নাকি 6? পণ্য ডিজাইন একটা আর স্তর আরেকটা, আলাদা বিষয় কিন্তু। স্তর এবং ডিজাইন কিন্তু আলাদা। স্তর হচ্ছে 5টি, ডিজাইন হচ্ছে 4টি। পণ্য ডিজাইন প্রক্রিয়ার সর্বশেষ ধাপ হচ্ছে চূড়ান্ত উৎপাদন। কি হচ্ছে কি? চূড়ান্ত উৎপাদন হচ্ছে একদম সর্বশেষ ধাপ। তাহলে আমরা এটা বলি, ধারণ উন্নয়নের স্তরটা হচ্ছে 1 নম্বর ধাপ। তারপরে হচ্ছে সামর্থ্য বিবেচনা করবে, এটা হচ্ছে 3 নম্বর ধাপ, এটা 4 নম্বর ধাপ, এটা হচ্ছে 5 নম্বর ধাপ। হ্যাঁ, পণ্য ডিজাইনের 3য় পর্যায়ে রয়েছে কোনটি? উৎপাদন সামর্থ্য, বন্টন সামর্থ্য, মজুদ সামর্থ্য নাকি যোগান সামর্থ্য? উৎপাদন সামর্থ্য। এটা ওই আমরা স্তর পড়ছিলাম না, 5টা স্তর, ওই 5টা স্তর পড়লে তোমরা আশা করি পারবা। পণ্য ডিজাইনের বহির্ভূত কোনটি? অর্থাৎ যেটি পণ্য ডিজাইনের মধ্যে পড়ে না। পণ্য ডিজাইন মানে হচ্ছে একটা যে পণ্য থাকবে না, যদি আমি একটা কথা বলি তোমাদের, একটা মোবাইল ফোন একটা পণ্য, তাই না? মোবাইল ফোনের একটা আকৃতি আছে না, এরকম একটা আকৃতি আছে না? এটার এখানে দেখা যাচ্ছে পিছনের এখানে 3টা ক্যামেরা দেওয়া হলো। কয়টা ক্যামেরা? 3টা ক্যামেরা। তো এটা এখন আমরা কি করলাম, একটা মোবাইল ফোনের ডিজাইনের কথা বলতেছি, তাই তো? তো এখানে বলছে এই যে পণ্য ডিজাইনের বাইরে কোনটা, অর্থাৎ যেটা পণ্য ডিজাইনের মধ্যে পড়ে না। পণ্য উন্নয়ন পড়বে, পণ্য বন্টন, পণ্য গবেষণা নাকি পণ্য প্যাকেজিং? কোনটা হবে? পণ্য বন্টন। অর্থাৎ পণ্য বন্টন কিসের মধ্যে পড়ে না? পণ্য ডিজাইন। পণ্য বন্টন মানে হচ্ছে কি, পণ্যটা উৎপাদন করার পরে গ্রাহকের কাছে পৌঁছানো। তাহলে গ্রাহকের কাছে পৌঁছানোর প্রক্রিয়াটাকে কখনো পণ্য ডিজাইন বলা যাবে না। বুঝতে পারছো আশা করি? পণ্য ডিজাইনের কোন পর্যায়ে প্রতিযোগী পণ্য বিশ্লেষণ করতে হয়? অর্থাৎ বেশি পরিমাণে, যে আমরা যে 5টা ধাপ করি, বেশি পরিমাণে প্রতিযোগী দেখা যায় কোন ধাপে? উদ্যোগ গ্রহণ, উৎপাদনের সামর্থ্য, ধারণ উন্নয়ন নাকি পরীক্ষামূলক উৎপাদন? কোনটা? ধারণ উন্নয়ন। অর্থাৎ ধারণ উন্নয়নে কী করতে হবে? প্রতিযোগী পণ্য নিয়ে কী করতে হয়? বিশ্লেষণ করতে হয়, গবেষণা আর কি। এই যে বাজার গবেষণা পণ্য ডিজাইনের কোন পর্যায়ের অন্তর্ভুক্ত? অবশ্যই ধারণ উন্নয়ন। ঠিক আছে। 4G থেকে 5G-তে রূপান্তর করা কোন ধরনের পণ্য ডিজাইন? আমরা পড়েছিলাম পণ্য ডিজাইন হচ্ছে 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। পণ্য ডিজাইনের স্তর হচ্ছে 5টি, আর এটা হচ্ছে পণ্য ডিজাইনের প্রকারভেদ। এই 4 প্রকার হচ্ছে এগুলো: নান্দনিক ডিজাইন, ক্রিয়াগত ডিজাইন, উৎপাদন ডিজাইন, প্যাকেজিং ডিজাইন। এটা 4G থেকে 5G করা মানে হচ্ছে এটা হচ্ছে তোমার ক্রিয়াগত বা ব্যবহারিক ডিজাইন। ক্রিয়াগত বা ব্যবহারিক ডিজাইন। তারপরে কম্পিউটারে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয় কোন ডিজাইনে? অবশ্যই
উৎপাদন ডিজাইনে। কোন ধরনের পণ্য ডিজাইন আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয়? সবাই জানো, উৎপাদন। অর্থাৎ উৎপাদন ডিজাইন মানে হচ্ছে উন্নত প্রযুক্তি ব্যবহার করবে এবং নতুন নতুন কম্পিউটারের সাহায্যে কী করা হয়, পণ্যগুলো উৎপাদন করা হয়। অর্থাৎ হাতুড়ে পদ্ধতির পরিবর্তে বৈজ্ঞানিক পদ্ধতিতে পণ্য উৎপাদন করাটাই হচ্ছে মূলত উৎপাদন ডিজাইনের একটা মূল বক্তব্য। অর্থাৎ আগে মানুষ কিভাবে হাতের মাধ্যমে পণ্য উৎপাদন করতো যখন যন্ত্রপাতি ছিল না, এখন কিভাবে করে, এখন তারা মূলত যন্ত্রপাতির সাহায্যে করে। যদি যন্ত্রপাতির সাহায্যে বা উন্নত প্রযুক্তির সাহায্যে পণ্য উৎপাদন করে বা পণ্যের ডিজাইন করে, সেটাকে বলা হয় উৎপাদন ডিজাইন। আমার কথা বোঝো নাই, আবারও বলতেছি, দেখো, যন্ত্রপাতির সাহায্যে যদি পণ্য উৎপাদন করে, অর্থাৎ পণ্যের যে ডিজাইনটা এটা যদি যন্ত্রপাতির সাহায্য করে, মানুষ হাতে না করে, সেটাকে বলা হচ্ছে কি, উৎপাদন ডিজাইন। বুঝতে পারছি? পণ্যের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য কোন ধরনের ডিজাইন করা হয়? উৎপাদন, ক্রিয়াগত, নান্দনিক নাকি মোড়কীকরণ? কোনটা? মোড়কীকরণ। এটা ডিজাইনের মধ্যে পড়ে না, কিন্তু এমনিতে বলতেছে আর কি। কারণ হচ্ছে পণ্যটাকে সংরক্ষণ করতে গেলে বা পণ্যটাকে সুরক্ষিত রাখতে গেলে বাইরের যে মোড়কটা, ওইটা বেশি ইম্পর্টেন্ট। ওইটার মাধ্যমে পণ্যটাকে কী করা হয়, সুরক্ষিত বা সংরক্ষণ করা হয়। উৎপাদন ব্যয় ও অপচয় কমিয়ে উৎপাদনশীলতা বাড়ানো কোন ধরনের ডিজাইনের মূল লক্ষ্য? নান্দনিক, উৎপাদন, প্যাকেজিং নাকি ক্রিয়াগত? কোন ধরনের ডিজাইন? উৎপাদন ডিজাইন। এটা মাথায় রাখবা। কেন বলছে এটা, এই কথাটা কেন বলছে উৎপাদন ব্যয় অপচয় কমিয়ে? কারণ একজন মানুষ যেভাবে তৈরি করবে, সেখানে হাতুড়ে পদ্ধতিতে করতে গেলে এখানে কিন্তু বেশি অপচয় হয়। হাতুড়ে পদ্ধতিতে এখানে অপচয় বেশি হয় এবং ব্যয়ও বেশি হয়। কিন্তু যদি তোমরা এটা না করে তোমরা বৈজ্ঞানিকভাবে যন্ত্রপাতির সাহায্যে কী করো, পণ্য উৎপাদন করো, কিসের সাহায্যে? যন্ত্রপাতির সাহায্যে, তাহলে হচ্ছে কি করবা, তোমাদের এটা হচ্ছে কি, তোমার উৎপাদন ব্যয়ও কমতেছে, অপচয়ও হচ্ছে না। তাই এটা কোন ধরনের ডিজাইনের মধ্যে পড়ে? উৎপাদন ডিজাইনের মধ্যে পড়ে। কোন ডিজাইনের ফলে উৎপাদনশীলতা বাড়ে? ক্রিয়াগত, রুচিসম্মত উৎপাদন নাকি প্যাকেজিং? অবশ্যই উৎপাদন ডিজাইন। কারণ হচ্ছে মানুষ যদি একটা পণ্য তৈরি করতে 1 ঘন্টা সময় লাগে, মানুষের যে কোনো একটা পণ্য, বড় একটা পণ্য, যন্ত্র কিন্তু ওই একটা পণ্য তৈরি করতে সর্বোচ্চ 30 থেকে 40 মিনিট সময় লাগবে। সর্বোচ্চ 30 থেকে 40 মিনিটে। দেখো তো এখানে আগের চেয়ে কম সময় লাগতেছে না? আগের চেয়ে কম হলে উৎপাদনের দক্ষতা, আগের চেয়ে যদি কম সময়ের মধ্যে পণ্য উৎপাদন করতে সক্ষম হয়, সেম, সেটা হচ্ছে কি, উৎপাদনশীলতা। উৎপাদনশীলতা মানে কি? উৎপাদন করার দক্ষতা। উৎপাদনশীলতা মানে হচ্ছে কি, উৎপাদন করার দক্ষতা। পণ্যের ক্ষয়ক্ষতি থেকে বা হাত থেকে রক্ষা করার জন্য, এটা থেকে হবে, হাত থেকে রক্ষা করার জন্য যে ডিজাইন করা হয় তাকে কি বলে? কার্যকর ডিজাইন, নান্দনিক ডিজাইন, উৎপাদন ডিজাইন নাকি প্যাকিং ডিজাইন? এটাকে বলা হয় প্যাকিং ডিজাইন। পণ্য ডিজাইন বলতে কি বোঝায়? পণ্যের নির্দিষ্ট আকার নির্ধারণ, অলংকার নির্ধারণ নাকি প্যাটার্ন নির্ধারণ? 1 ও 2, 1 ও 3, 2 ও 3 নাকি 1, 2 ও 3? কোনটা হবে? 1, 2 ও 3। পণ্য ডিজাইনের উদ্দেশ্য হচ্ছে উপযোগ বৃদ্ধি, আকর্ষণ সৃষ্টি, পণ্যের মূল্য বৃদ্ধি করা। কোনটা হবে? 1 ও 3, 1 ও 2, 2 ও 3, 1, 2 ও 3। কোনটা হবে আনসার? আমাদের আনসার হবে উপযোগ সৃষ্টি এবং আকর্ষণ সৃষ্টি করা। পণ্যের মূল্য বৃদ্ধি করা কি নয়, পণ্য ডিজাইনের উদ্দেশ্য নয়। বুঝতে পারছি তো? প্যাকিং ডিজাইন, পণ্যের আবরণকে আকর্ষণীয় করা, পণ্যের মোড়ক আধুনিকরণ করা, পণ্যের সুরক্ষা নিশ্চিতকরণ করা। অবশ্যই এটা 1 নম্বর। 3টা হবে আনসার। জনাব মাহমুদ আলো নামে একটি মোবাইল উৎপাদনকারী প্রতিষ্ঠান স্থাপন করেন। প্রতিষ্ঠানটির উৎপাদন প্রক্রিয়ায় নতুন প্রযুক্তি ও কলা কৌশল ব্যবহার করা হয়, ফলে উৎপাদিত ফোনের মান ভালো হয়, কিন্তু প্রতিষ্ঠানটির বিক্রির পরিমাণ প্রত্যাশিত নয়। অন্যদিকে জনাব হাকিম লাইট নামে একটি মোবাইল উৎপাদনকারী প্রতিষ্ঠান স্থাপন করেন, যেখানে সমজাতীয় পণ্য উৎপাদন করা হয়। প্রতিষ্ঠানটি পণ্যের মান ঠিক রেখে নিয়মিতভাবে রং, স্টাইল, বাহ্যিক আকৃতি পরিবর্তনের মাধ্যমে পণ্যগুলোকে আকর্ষণীয় করে, ফলে প্রতিষ্ঠানটি বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পায় এবং মুনাফার পরিমাণও বৃদ্ধি পায়। আলো নামের প্রতিষ্ঠানটি কোন ধরনের ডিজাইন অনুসরণ করে? দেখো তো, উৎপাদন ডিজাইন, নান্দনিক, ব্যবহারিক নাকি প্যাকেজিং? কোনটা? সঠিক আনসার হচ্ছে উৎপাদন ডিজাইন। কেন বলছে দেখো, এখানে যে নতুন প্রযুক্তি কলা কৌশল ব্যবহার করা হচ্ছে, আমি তোমাদেরকে বলেছিলাম, অর্থাৎ যে ডিজাইন করার ক্ষেত্রে নতুন কোনো একটা প্রযুক্তি ব্যবহার করা হবে, যন্ত্রপাতির ব্যবহার করা হবে, সেটা হবে আমাদের কি? উৎপাদন ডিজাইন।
উদ্দীপকের লাইট নামক প্রতিষ্ঠানটির সফলতার কারণটা কি? ওই যে জনাব হাকিম বলছে কি লাইট নামে অন্য একটি মোবাইল উৎপাদনকারী প্রতিষ্ঠান স্থাপন করেন যেখানে সমজাতীয় পণ্য উৎপাদন করা হয়। প্রতিষ্ঠানটির পণ্যের মান ঠিক রেখে নিয়মিত রং, স্টাইল ও বাহ্যিক আকৃতি পরিবর্তন করে। এটাকে বলা হয় নান্দনিক ডিজাইন। এটাকে কি বলা হয়? নান্দনিক ডিজাইন, নান্দনিক বা রুচিসম্মত। নান্দনিক বা রুচিসম্মত ডিজাইন। মান কি? মান হচ্ছে একটা পণ্যের অন্তর্নিহিত বৈশিষ্ট্য। মান হচ্ছে একটা পণ্যের অন্তর্নিহিত বৈশিষ্ট্য। কখন মান নির্ধারণ করতে হয়? উৎপাদনের পূর্বে, উৎপাদনকালীন সময়ে, উৎপাদনের শেষে, নাকি বাজারজাত করার পূর্বে? উৎপাদন করার পূর্বে কি করে ফেলতে হবে? মান নির্ধারণ করতে হবে। মান অনুযায়ী কি করা হয়? পণ্য উৎপাদন করা হয়। কি বলছি? মান অনুযায়ী উৎপাদন করা হয়। ঠিক আছে? এটার পরে দ্রব্য সেবা পূর্ব নির্ধারিত মান অর্জন করছে কিনা তা নিশ্চিত করার প্রক্রিয়াকে কি বলা হয়? সার্বিক মান ব্যবস্থাপনা, মান নিশ্চিতকরণ, মান নিয়ন্ত্রণ, নাকি উৎপাদন নিয়ন্ত্রণ? কোনটা? মান নিয়ন্ত্রণ। নিম্নমানের পণ্য উৎপাদন জনিত খরচ কত প্রকার? 2, 3, 4, 5। 4 প্রকার। পণ্য বা সেবা উৎপাদনের ত্রুটি বিচ্যুতি চিহ্নিত করার জন্য যে ব্যয় করা হয় তাকে কোন ধরনের ব্যয় বলে? প্রতিরোধ ব্যয়, মূল্যায়ন ব্যয়, অভ্যন্তরীণ ব্যয়, নাকি বাহ্যিক ব্যয়? প্রতিরোধ ব্যয়। নিম্নের কোনটি প্রতিরোধ ব্যয়? পরিদর্শন, প্রশিক্ষণ, পরীক্ষণ, নাকি ওয়ারেন্টি? প্রশিক্ষণ। মান ব্যবস্থাপনার জনক কে? হেনরি ফেয়াল, F.W. টেইলর, জন ডাব্লিউ হর্টজ, নাকি ডব্লিউ এডওয়ার্ডস ডেমিং? এটা হচ্ছে আনসার। এটার পরে হচ্ছে আমাদের দেশীয় পণ্যের ট্রেডমার্ক ব্যবহার করতে বাধ্য করে কোন সংগঠন? বাংলাদেশে বিএসটিআই। বিএসটিআই মানে হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। এই প্রতিষ্ঠানটি কী করে? আমাদের ট্রেডমার্ক ব্যবহার করতে বাধ্য করে। অর্থাৎ যে প্রতিষ্ঠানই হোক না কেন ট্রেডমার্ক ব্যবহার করতে হবে। কত সালে বিএসটিআই সিল দেওয়া বাধ্যতামূলক করা হয়? 1989 সালে। বিএসটিআই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কোন মন্ত্রণালয়ের অধীনে? বাণিজ্য, শিল্প, খাদ্য, নাকি আইন? সবাই চোখ বন্ধ করে দিয়ে খাদ্য মন্ত্রণালয় মারি দিবা মনে হয় না? না, এটা আসলে হচ্ছে শিল্প মন্ত্রণালয়ের অধীনে। মাথায় রাখবা। চোখ বন্ধ করে দিয়ে তোমরা এমনি হলে খাদ্য মন্ত্রণালয় মারি দিতা, কারণ বেশটাই খাবারের এগুলো নিয়ন্ত্রণ করে এজন্য। পণ্যের মান নির্ধারণে আন্তর্জাতিক সংস্থাটির নাম হচ্ছে, অর্থাৎ পণ্যের মান নির্ধারণের ক্ষেত্রে আন্তর্জাতিক সংস্থাটির নাম হচ্ছে আন্তর্জাতিক আইএসও, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন। বিএসটিআই কত সালে প্রতিষ্ঠিত হয়? 1981, 1983, 1985, নাকি 1987? কত সালে? 1985 সালে। আইএসও 14000 সনদ এর কয়টি দিক চিহ্নিত করা হয়? 4টি। আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণকারী সংস্থার পরিবেশ বিষয়ক সনদ হচ্ছে আইএসও 14000। অর্থাৎ এই 14000 এই 4টি যে দিক বলে, এটা হচ্ছে কি মূলত পণ্য তৈরি করার ক্ষেত্রে শুধুমাত্র নিজের প্রফিটের কথা চিন্তা করলে হবে না। আমি যে উৎপাদন কার্যাবলী করতেছি এটার ফলে প্রকৃতিতে কোনো হার্ম করতেছি না, কোনো ক্ষতি হচ্ছে কিনা, বা আশেপাশের সমাজের মানুষের কোনো ক্ষতি হচ্ছে কিনা, এগুলো সব কিছু তদারকি করে কিন্তু কি করতে হবে? আমাদের একটা পণ্য তৈরি করতে হবে, পরিবেশ বান্ধব কি করতে হবে? পণ্য তৈরি করতে হবে। আইএসও 14000-এ মূলত পরিবেশ বিষয়ক 4টি দিকের কথা বলা হয়েছে। এই যে আমি কেমন বুঝলাম, এই যে পরিবেশ বিষয়ক সনদ বলছে না, পরিবেশ বিষয়ক সনদ বললে এটা চোখ বন্ধ করে বলে দিবা আইএসও 14000। TQM, টোটাল কোয়ালিটি কন্ট্রোল গ্রন্থটি কে রচনা করেন? A.B. ফ্যালকোয়েনদাম, আরেকটা হচ্ছে W.E. ডেমিং, ফিলিপ বি ক্রসবাই, J.M. জুরান। কোনটা হবে? সঠিক আনসার হচ্ছে ক, A.B. ফ্যালকোয়েনদাম। আইএসও এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, ইন্টারেটেড স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ড অর্গানাইজেটিং, আচ্ছা জেটিং বলছো না এগুলা? ও, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন, এটাই হচ্ছে সঠিক আনসার। বিএসটি এর পুনরূপ হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। নিম্নমানের পণ্য উৎপাদনের পরিণতি হলো উৎপাদনশীলতা হ্রাস পায়, দায়িত্ব বৃদ্ধি, ব্যয় বৃদ্ধি পায়। কোনটা? 1 ও 2, 1 ও 3, 2 ও 3, নাকি 1, 2 ও 3? কোনটা হবে? সঠিক আনসার হচ্ছে 1 ও 3।
ওয়ারেন্টি হলো পণ্যের মেরামত করে দেওয়ার লিখিত অঙ্গীকার, পণ্য ফেরত গ্রহণের লিখিত অঙ্গীকার, পণ্য পরিবর্তন করে দেওয়ার লিখিত অঙ্গীকার। কোনটা হবে? সঠিক আনসার হচ্ছে 1 ও 3, পণ্য মেরামত করে দেওয়ার লিখিত অঙ্গীকার, আরটা হচ্ছে কি পণ্য পরিবর্তন করে দেওয়ার লিখিত অঙ্গীকার। বেঞ্চমার্কিং বলতে কি বোঝায়? প্রতিরোধ ব্যয়, ক্রেতার প্রতিধারণ, ক্রেতার সন্তুষ্টি স্থির। কোনটা হবে? প্রতিরোধ ব্যয় এবং ক্রেতার সন্তুষ্টি স্থির। প্রকৃতি প্রদত্ত সম্পদকে মানুষের ব্যবহার উপযোগী করে তোলা হয় কিসের মাধ্যমে? অবশ্যই উৎপাদনের মাধ্যমে। শ্রমিকের স্থান, পেশা ও পেশাগত স্তর পরিবর্তনকে কি বলা হয়? শ্রমের পরিবর্তনশীলতা, শ্রমের গতিশীলতা, শ্রমের বিভাজন, শ্রমের দক্ষতা, শ্রমের গতিশীলতা। পারস্পরিক কল্যাণের লক্ষ্যে সম অধিকারের ভিত্তিতে যে সংগঠন গড়ে তোলা হয় তার নাম কি? পারস্পরিক সম অধিকারের লক্ষ্যে, এটা মূলত সম অধিকার যদি বলে সেটা হচ্ছে কি সমবায় সমিতি। আইসক্রিম কোন ধরনের পণ্য? আইসক্রিম হচ্ছে একটা লোভনীয় পণ্য। আইসক্রিম হচ্ছে একটা কি? আইসক্রিম, ফুচকা, চকলেট, এগুলো হচ্ছে লোভনীয় পণ্য। পরীক্ষায় যে কোনো একটা আসতে পারে। আমাদের আজকের ক্লাসের সর্বশেষ এমসিকিউ, বক্তাদের পছন্দ অনুযায়ী এই পণ্যের নকশা করাকে কি বলা হয়? ব্যবহারিক নকশা, নান্দনিক নকশা, উৎপাদন নকশা, নাকি কি প্যাকিং নকশা? কোনটা হবে? নান্দনিক নকশা। অর্থাৎ বক্তার পছন্দকে কি করা হয়? এখানে আগ্রহ দেওয়া হয়। অর্থাৎ বক্তাকে পণ্যের প্রতি আকর্ষিত করার জন্য নান্দনিক প্যাকিং কি করা হয় বা নকশা করা হয়, নান্দনিক বা রুচিসম্মত নকশা করা হয়। এই যে 100টা এমসিকিউ পড়লাম না, এই 100টা এমসিকিউ পড়লে আশা করি তোমাদের কমন পাবা তোমরা। এর পাশাপাশি চাইলে তোমরা করতে পারো, তোমাদের যে বিভিন্ন বোর্ড কোয়েশ্চেন যেগুলো আছে ওইগুলো একটু করে দেখতে পারো। কিন্তু এই যে 100টা এমসিকিউ যেগুলো করালাম এগুলো বারবার 3বারের মতো দেখবা, 3-4বার দেখবা, রিপিট করবা, তাহলে আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না।